আজকে আমাদের যেটা ক্লাস দেখাতে চলেছি সেটা হচ্ছে টেস্টেড আইসি কিভাবে ব্লু কাটিং করে রিমুভ করতে হয় এবং ক্লিন করে কিভাবে আইসিকে টেস্ট করতে হয় বোর্ডের মধ্যে, সেটা আমি এখানে দেখাচ্ছি। র্যাম আর সিপিইউ রিভলভ করা আছে, আগের থেকে রিভলভ করা আছে। আর অনেকে কি হয়, এটা ঢাকা দিতে হবে তো যাতে না হিট পেয়ে যায়। তাহলে যদি এই দুটো আগের থেকে রিভলভ করা থাকে তাহলে কি হবে বলতো, ফয়েল পেপারটা দিয়ে যদি আমি ঢাকা দিয়ে দিই তাহলে এটা টান থাকবে, চিপ থাকবে। এরপর যখন আমি আইসিটার উপরে তুলতে যাবো হিট দিয়ে, তখন এর তলের যে বলগুলো আছে না বসে যাবে, মেল হয়ে যাবে। কারণ এদের বলগুলো আছে খুবই ডাউন পিপিডি পেস্টে আছে, ডাউন গ্রেড তাপের পিপিডি পেস্টে আছে। তাহলে এই যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু বলটা বসে যাবে, শর্টিং হয়ে যেতে পারে, হতে পারে। সেই জন্য কি করতে হবে আমাকে, যে এই যেগুলো আগের থেকে রিভলভ করা আছে, পেস্টেড ইগ হোক আর নন পেস্টেডের ক্ষেত্রে হোক, যদি আগে রিভলভ করা থাকে তাহলে কিন্তু আমি সেই আইসির উপরে ফয়েল পেপার চিপকাবো না, ঠিক আছে? কারণ ওর বল অটোমেটিক ভাবে বলবে, ও আইসি ওইভাবে ভাসবে। এরপরে আমাকে তুলতে গেলে প্রথম কাজ হচ্ছে যে আমার এই গ্লুগুলোকে কাটিং করতে হবে। গ্লু, এই যে গ্লুটাকে, মানে কেন আমি যদি এই অবস্থায় তুলে দিই তাহলে এই যে কম্পোনেন্টসটা গ্লুর সঙ্গে টাচ আছে না, এই কম্পোনেন্টস গুলো উঠে চলে আসবে। কারণ আমি যখন তুলবো সব কম্পোনেন্টস গুলোকে মেল হয়ে যাবে না, তাহলে আমাকে প্রথমত গ্লু কাটিং করতে হবে। এটা একটুখানি ধরে বুলাতে হবে। কতবার বুলাতে হবে? যে জায়গাটার উপরে আমি ইট মানে কাটবো, যে সাইডটা আগে, তো সেই সাইডটাকে আমাকে ভালো করে 5 থেকে 6 বার আমি একবার জায়গাটা দিলাম। আমি এই জায়গাটা কাটবো, ধরো যেমন এই জায়গায় 5 থেকে 6 বার আমি বুলি নেবো, মানে এই সাইডে কাটছি। এটা কিন্তু খুবই পাতলা হতে হবে, কারণ জন্য বাঁকা থাকে। আইসিটা টাচ করে কাটবে, যেমন কম্পোনেন্টসে বেশি লেগে যায়, নাহলে ছেড়ে যেতে পারে। তারপর কাটা হয়ে গেল, এটা পরিষ্কার এটা হয়ে গেল। এদের একটা কম্পোনেন্টস নাই, তাও আমি কেটে দিলাম, হয়ে গেল। এবার ডিফারেন্স করাচ্ছে এই কম্পোনেন্টস থেকে আইসিটা সেপারেট করাচ্ছে, নাহলে গ্লুটা যদি থেকে যায় তাহলে কিন্তু যখন আমি আইসিটা তুলতে যাবো সেই পার সময় উঠে চলে আসবে। হ্যাঁ, ওই সাইডে যতগুলো টাচ করে আছে ততগুলো উঠে চলে আসবে। কেমন ভাবে লাগাচ্ছি দেখো, আমি এইভাবে লেগে আইসিটার সঙ্গে টাচ করে টানছি। আর গ্লু কাটিং সময় নিচে যদি স্ক্রেপার নতুন কারো লাগাও, স্ক্রেপারের মুখটা একটুকু ঘষে নেবে। কারণ কি হয়, ভোতান যদি না হয়, ধার থাকলে কেটে দিবে বোর্ড। আর বেশি প্রেসার দিয়ে চলবে না। আমি বোর্ডের উপরে যদি বেশি প্রেসার দিই লাইন কেটে দিবে, আর লাইন কেটে দিলে কিন্তু ড্যামেজ হয়ে গেল বোর্ডটা। প্রেসার কিন্তু বেশি দেওয়া চলবে না। এই জন্য তোমাকে প্রথমত স্ক্র্যাপ বোর্ডের উপরে কাজ করতে হবে। এইখানের উপরে যদি তুমি লাইনে বেশি প্রেসার দিয়ে দিয়েছো তাহলে কেটে দেবে। আমি এই পেস্টটা দিচ্ছি, এই পেস্টের ভিতরে কিন্তু ঢুকবে না। এই পেস্টের কারণ হচ্ছে পাশের যে বল পার্টসগুলো মেল্ট যে হবে, এটা দেখার জন্য আমি এই পেস্টটা দিচ্ছি। এই নন মানে পেস্টের আইসির ক্ষেত্রে এই গ্লুটার ভিতরে কোনো কাজ করবে না, কোনো ভূমিকা নাই। আর ভূমিকা কোথায় আছে, এই যে পাশের যে পার্টসগুলো যখন মেল্ট হবে তখনই আমি আইসিটাকে তুলবো, প্রেসার দেবো। এটা দেখার জন্য আমি এটা দিচ্ছি। এবারে দেখো আইসি তুলার হিট অ্যান্ড এয়ার, যেটা আমরা নন পেস্টের ক্ষেত্রে দেখেছিলাম সেটাই। এটা হচ্ছে 1 থেকে 2 হচ্ছে এয়ার, আর হিট হচ্ছে 350, 857 DW প্লাস এসএমডির ক্ষেত্রে বলছি। এরপরে দেখো একটা কাজ, দেখো আমি যখন এই আইসিটা তুলতে যাব তখন পদ্ধতিটা দেখো। যখন আমি এই আইসিটা তুলছি, আমি প্রথম অবস্থায় প্রত্যেকটা জায়গাকে সমানভাবে বুলারটা আমি বুলাবো। কিন্তু যখন আমি আইসিটা স্ক্রেপার লাগাবো দিয়ে তুলবো, প্রেসার দেবো, তখন কিন্তু আমার বুলারটা যে সাইডে স্ক্রেপার লাগাবো, বুলারের নজলটা কিন্তু তার অপোজিট সাইডে হিটটা বেশি পাবে। কেন বলছি, কারণ যদি আমি আগে দেখে নিচ্ছি, পরে তুমি লক্ষ্য করে নেবে। কারণ আমি যদি এই জায়গায় হিটটা দিই, ধরো আমার এটা অনেকক্ষণ দিয়েছি, 10 বার দেওয়ার পরে মোটামুটি মেল হয়ে গেছে, সাইডের বলগুলো দেখতে পাচ্ছি, আমি তখন স্কেপার লাগালাম। স্কেপার লাগালাম আবার তুলবো যখন না, যে জায়গাটা স্কেপারটা লাগাচ্ছি স্কেপারে ঢুকে দিয়েছি, কিন্তু তোলার সময় তো প্রেসার পড়বে এই পজিশনটা না, তখন এই জায়গাটা হিটটা বেশি দিতে হবে, না হলে কিন্তু বলটা ছিঁড়ে যেতে পারে, টেপ রিং গুলো উঠে যেতে পারে। ঠিক আছে, দেখো আমি করছি, দেখো
এটা 10 থেকে 15 বার দিবে, আর টাইম হালকা বেশি স্পিডে ঘোরাও না। দেখো মেল হচ্ছে, দেখতে পাচ্ছ সাইডে এই যে রানটা, সাইডে রানটা বলছে না, এইভাবে দেখো রানটা করেছে, ওই দেখো বলটা ওই পার্টসটা সরে গেল, বুঝতে পারছো? এবার আমি আইসিটির উপরে স্কেপারটা লাগালাম, যে জায়গাটা স্কেপারটা ঢুকাচ্ছি তার অপোজিট সাইডে হিটটা তখন বাড়বে। আমি এইদিকে তুলবো না, তুলতে হবে ওইদিকে, ধরো ওইদিকে তুলতে হবে না, এইদিকে আইসিটা আবার মেল হয়ে আছে। এটা হচ্ছে আমার আইসি উঠে গেল। এরপরে কাজ হচ্ছে এই জায়গাটা ক্লিন করা। কিভাবে ক্লিন করবে? প্রথম কাজ হচ্ছে যে আমার এই যে বলগুলো আছে, আগে এই বলগুলোকে ডাউনে আনতে হবে, ডাউনে মানে হাইট ডাউন করতে হবে, প্লাস এর যে বলের তাপমাত্রাটা আছে সেটাকে আমাকে ডাউন গ্রেড আনতে হবে। দুটো কাজ করতে হয়, হাইট ডাউনে করতে হবে আর হিটটাকে ডাউনে আনতে হবে। এই জন্য আমাকে আগে পিপিডি পেজ দিতে হবে, আগে পিপিডি পেজ দিতে হবে আর ফ্ল্যাক্স পেজ দিতে হবে। আগে প্রথম হচ্ছে রিসোল, নাম হচ্ছে রিসোল, বলগুলোর উপরে আমি কিন্তু বুলালাম, তাতে বল ছেড়ে চলে যাবে না। কারণ এই বলটা না ডাউন করে যদি আমি পিপিডিতে পরিষ্কার করতে চাই, তাহলে ওই স্কেপারটা যেহেতু আমি পিপিডি বলছি এটাকে গ্লুটাকে পরিষ্কার করি, তাহলে কি হবে বলো? মানে ওই যে বল উপর দিয়ে হয়ে আছে সেই বলগুলোতে স্কেপারটা যে প্রেসার পড়বে, যে বলগুলোকে ছাড়িয়ে দিবে, অনেক বল উঠিয়ে যাবে। সেই জন্য আগে আমি ডাউন করলাম, প্লাস হিটটাকে ডাউন করলাম, যাতে বলটা কাটতেও সুবিধা হয় স্কেপারে। এটাকে বলা হয় রিসোল। তাহলে রিসোল। এরপরে কাজ হচ্ছে নেক্সট স্টেপ, লাগো ডিসোল। আমার ডিসোল্ডারিং তারটা দাও। ডিসোল করার পদ্ধতি দেখো, আয়রনের সাহায্যে ডিসোল তার দিয়ে আমি বলগুলোকে ডাউনে আনবো, মানে মুছবো। কারণ আমি যখন আয়রনটা চালাবো, আয়রনটা প্রায় 1 মিনিটের মতন তারের উপর টাচ করে রাখবো, যাতে আমার তারটা সম্পূর্ণভাবে হিট হয়। আগে আমি কিছুক্ষণ টাচ করে রাখলাম যাতে আমার তারটা হিট হয়ে যায়। এবারে আমি চালালাম, এবার আমি ক্লিন করে নেবো একটু। এটাতে কি হলো, বলগুলো ডাউনে রয়ে গেল, মানে আমার ব্ল্যাক পেস্টেড বা পেস্টেডটা আমার হাইটে আছে, বলটা ডাউন আছে। আমি যদি এরপরে স্কেপার চালাতে চাই, তাহলে কিন্তু স্কেপারটা প্রেসার পড়বে না বলগুলোর উপরে স্কেপারটা চালানোর সময়। আমরা প্রথমে গ্লু কাটিং এর হিটটা লিখেছিলাম না, সেই হিট আর এয়ার আমি কিন্তু রেখে গ্লুটা কাট করব। আমি 220 হিট আর 0 এয়ারে রেখে গ্লু কাটিং সিস্টেমে আমি এই গ্লুটাকে পরিষ্কার করছি। দেখো প্রথমে আমি আগে গোটাই বুলি নিলাম 5 থেকে 6 বার। গ্লু কাটিং হিট রেখে পর আমি গ্লুটিকে কাটিং করব। গ্লু কাটিং হিট আর এয়ার নেক্সট স্টেপ। দেখো একবারে পুরো ছালের মতন কত সুন্দর উঠছে, দেখো পরে ক্লিন হয়ে গেল এই ঘরটা। এটা এইখানে যদি কোনো বল করতে করতে উঠে যায়, কোনো অসুবিধা নেই, সেটা জানবে এনসি বল। আর এর যে হিটটা আমি ডাউন গ্রেডে করেছি, যদি কোনো বল হাইট থাকে সেটা কিন্তু কেটে যাবে, এটা দিয়ে মানে গরম হয়ে যাচ্ছে, নরম হয়ে যাবে, ও কিন্তু কেটে যাবে। হওয়ার পর আমি একবার ফ্রেশ করে নেবো। দেখো কোনো গ্রোথ হলে এবারে এটাকে আমাকে এরকম ভাবে যে কোনো ডিসোল্ডারিং চালানোর সময় নিয়ম হচ্ছে কি, যে তোমার আয়রনটা প্রায় 1 মিনিটের মতন ডিসোল্ডারিং ওয়্যারের উপরে চাপিয়ে রাখবে, যে ওয়্যার গরম হয়ে যাওয়ার পরে তুমি চালাবে।
বেশি প্রেসার দেওয়া চলবে না, নাহলে চাচা যাবে, আলতোভাবে ঘষতে হবে। তাহলে এটা হয়ে গেল। সেম ভাবে আমাকে আইসিটা করতে হবে। গ্রুপ আছে বলি তাই, যেটা শক্ত হবে না, উপবিভাগ যদি মানে পুরনো মডেল হয় Y90 Y12 কিন্তু হ্যান্ড স্কিল তোমাকে প্রতিদিনের জন্য করে দিতে হবে, যে আমার হ্যান্ড স্কিল পারফেক্ট চাই। আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা গুঁড়া থেকে শুরু করে কোনো কিছু হাইট, একটা বলার হাইট সেটাকেও মেজারমেন্ট করতে হবে। একটা সামান্য গুঁড়া হয়ে গেছে তারও মেজারমেন্ট করতে হবে। একটা বয়ারের ডায়ামিটার বেড়ে গেছে সেটাকেও মেজারমেন্ট করতে হবে, ওটাকেও সমান রাখতে হবে। কিন্তু বল কেনার চেয়ে টেন্সিলের করাটাই ভালো, টেন্সিলে করাটাই ভালো। কিন্তু ওরা এমন ভাবে করছে যেমন দারুণ হয়ে গেল। দেখো আমরা যখন বোর্ড ইয়াকে ঠেলি কিভাবে ঠেলতে হবে, কাজটা কেমন ভাবে করতে হবে দেখো। তাহলে এদিকে আইসিটের কাজটাতে আমি লাগালাম, বোর্ডের সঙ্গে টাচ করতে হবে আমার স্কেপারটাকে, বোর্ডের সঙ্গে যখন টাচ থাকে চারদিকে যখন মেল্ট হয়ে যাবে সেই অবস্থায়, এইদিকে না সেই অবস্থায় আমাকে জাস্ট এই দেখো কতটা ঠেললাম, বুঝতে পারছো? একটুকু মাত্র এইটি। এই জন্য আমি ক্যাপাসিটারটা সেট করে দিলাম, ক্যাপাসিটার সঙ্গে বস করে দিই, হয়ে গেছে। জাস্ট একটুকু টাচ করতে হবে। স্কেপার যেমন ইয়াতে টাচ হয়ে থাকে বোর্ডে দিব ঠেলতে হবে।